গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট। মত বিশ্লেষকদের দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদের শঙ্কা, ফের প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি, লিভ টু আপিল নিষ্পত্তি। রায়ের কপির অপেক্ষায় সিইসি। দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এবং গভীর নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ, জলাবদ্ধতা, যানজটে নাকাল রাজধানীবাসী। বছর বছর ভোগান্তিতে হতাশা। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুতই তা পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের আলোচনা সভায় ভিডিও বার্তায় একথা বলেন তিনি। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে দাবি করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 মাস পর আবারও সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। আমরা বাংলাদেশকে বেগম জিয়া বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বাংলাদেশের জনগণ দেখতে পাবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 10 মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও তা নিয়ে সময়ক্ষেপণ হলে সবার আপত্তি থাকবে বলেও জানান তিনি। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময়ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সবাই একমত হলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই। আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। এটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে। একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্যরা। দ্রুত তা পুনর্গঠনের দাবিও জানান তারা। আরো কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে, সংস্কার করুন। নাম বলতে চাই না, বিব্রত হবেন। সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলেন, আমরা করি। সংস্কারের বাহানা করে জাতিকে বিভক্ত করে নির্বাচন পেছানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার আসল রহস্য আজও অজানা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে আহমেদ সালেহীনের বিশেষ রিপোর্ট। দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার শাসনামলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়া। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজও স্মরণীয় দেশের ইতিহাসে। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। তার সততা, দেশপ্রেম ও অনাড়ম্বর জীবনযাপন একালের তরুণদের অনুকরণীয় হতে পারে। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। সুতরাং জিয়াউর রহমানের তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে গ্রহণ করার মতো অনেক কিছুই বর্তমান প্রজন্মের কাছে রয়েছে এবং এটি যদি যারা রাষ্ট্র শাসনে সুযোগ পান তারা যদি এটি ফলো করেন তাহলে আমাদের দেশ ও জাতি উপকৃত হবে। বিএনপি কি তার প্রতিষ্ঠাতার আদর্শে এখনো অবিচল? এমন প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কখনো জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিছুটা সুস্থ হয়েছেন, তারেক রহমানও এখন আগের চাইতে অনেক ম্যাচিউরড হয়েছেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপনজন। তারা নিশ্চয়ই জিয়ার আদর্শকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। matters more than ever, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে।
explained to people the election will be held between end of this year in December or maximum of June. এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে আগামী 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। নিক্কেই সম্মেলনের প্রথম দিনের ফাঁকে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর হয়। টোকিও থেকে নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট। নিক্কেই সম্মেলনের প্রথম দিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টার পর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা দেবে সরকার। We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. পরে জাপানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি নেবে জাপান। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বড় পরিসরে জাপানে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচিত হলো, যার জন্য প্রশিক্ষণ সহায়তাও দেবে জাপান। প্রবাসীরা বলছেন, জাপানে জনশক্তি রপ্তানির এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, যার মাধ্যমে অর্থনীতিও দেশের ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। মহেশখালী মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন উদ্যোগে সমর্থন জোরদার করতে জায়গার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে রূপান্তর করাই এর লক্ষ্য বলে জানান তিনি। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যৎ সম্মেলনের ফাঁকে জাইকার সভাপতির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, MIDI অঞ্চল বাংলাদেশের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। বঙ্গোপসাগরে প্রবেশাধিকার দিয়ে MIDI অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার জন্য গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করা হবে বলে জানান তিনি। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নানা পক্ষ বাধা দিচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে লালমনিরহাটে গণসংযোগ ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল। আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এনসিপির এই নেতা আরো বলেন, বিদ্যুৎ প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা
সন্তোষজনক নয়। পাটগ্রামে পথসভা শেষে হাতিয়ায় গণসংযোগ করেন সার্জিস। এ সময় তিনি বলেন, ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল। এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে নানা পক্ষ। শহীদ পরিবারের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমার মধ্যেই বিচার ও সংস্কার কাজ শেষ করা সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ধীর গতিতে কাজ করছে সরকার। জাতির সামনে উপস্থাপন করুন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। এ অবস্থা থেকে উত্তরণে দেশ ও মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। সানবির রুপলের রিপোর্ট। মোহাম্মদ ইউনুস। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে। বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি। ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকের সমস্যা সমাধান না হয়ে থাকে, আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনূস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই, তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ গেজেট প্রকাশ করেই দায় এড়িয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন সেই প্রশ্ন ওঠে।
ইশরাকের মেয়রের মামলায় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে করা লিপ্ট আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। সেই ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। তবে রিটকারীর আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আর শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আদালত জিজ্ঞেস করেছেন, এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এ মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে একথা বলেন তিনি। জানান, রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই আমি। টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। না, আইনজীবীর সাথে আমাদের এখনো কথা হয়নি। দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানান। রায় থাকার পরও সরকারের কয়েকজন উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তার শপথে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে 2 সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা, বন্ধ রয়েছে সব সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলেও প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা আবার দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী আচরণই আবার এই সরকার দেখাচ্ছে। তারই কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিয়ে ওনারা টালবাহানা করছেন। কাল বিলম্ব করা হচ্ছে এই কারণে যে কাল বিলম্ব করতে গেলে ঈদটা পার হয়ে যাক, সময় যে মেয়াদটা আছে সেটা অতিক্রম করুক। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং রাজপথেই আমরা থাকবো। এদিন দুপুর 2টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজন না করলে আন্দোলন আরো বেগবান করা হবে। একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। বিএনপির প্রার্থী হওয়ায় তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে অবিরাম বর্ষণে ডুবে গেছে রাজধানীর বড় অংশ। জলাবদ্ধতায় স্থবির জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ফেরত চাকুরে আর খেটে খাওয়া নগরবাসী। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকবে আরও 2 দিন।
বৃদ্ধ আব্দুল খালেক প্রায় 40 বছর ধরে রাজধানীতে চালান সিএনজি অটোরিকশা। প্রতি বছরই বর্ষা মৌসুমে সড়ক জুড়ে পানির থই থই দেখতে দেখতে সয়ে গেছে তার। বলছিলেন কেবলই পেটের দায়ে এ শহরে বেঁচে থাকার চেষ্টা। আমি ঢাকা পাকিস্তান ফিরে আইছি, ওরা কেমন করে বর্ষার সিজনে কাজ করে, সিএনজির সামনে দিয়ে কাজ করে কিছু দিতে পারে বই এই জায়গা কোনো লাভ হয় না। এতে যদি ফাল্গুন চৈত্র মাসে কাজ করে তাহলে আর এই কাহিনীটা হয় না। নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবার সকাল থেকে চলছে বর্ষণ। থেমে থেমে হওয়া এ বর্ষণে ডুবে গেছে শহরের বড় অংশ। জলাবদ্ধতায় নাজেহাল অগুন্তি মানুষ। সাধারণত রাত বাড়ার সাথে সাথে যানজট কমে এলেও এদিন জমে থাকা পানির কারণে সেখানেও ধীরগতি। ভুক্তভোগী নগরবাসীর হতাশার যেন শেষ নেই। যখন এই বৃষ্টির পানি হয় তখন একটু কাজ করব, লোক দেখানো কাজ। মতিঝিল থেকে হেঁটে হেঁটে এখানে আসছি। ঘন বৃষ্টি হইলেই এরকম রাস্তায় পানি জমে যায়। এখন আমার মনে হয় একটা গ্রামও ভালো। এই এলাকায় এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করি, এই পানির সমস্যাটা সমাধান হয় না কেন? বিদ্যুৎস্পৃষ্ট হবার ভয় নিয়ে হাঁটু পানি পেরিয়ে বাড়ি ফেরার চেষ্টা আর দোকানপাটে পানি ঢুকে যাবার শঙ্কা নিয়েই ব্যবসার জায়গা ছেড়ে যাওয়া, এর সবটাই যেন অপরিকল্পিত নগরায়নের নিয়তি। এ চিত্র চোখে পড়ে পল্টন, কাকরাইল, শান্তিনগর, রাজারবাগ, মিরপুর, কাজীপাড়া থেকে শুরু করে নিকুঞ্জ পর্যন্ত। মূল সড়ক তো বটেই, একই দশা অলিগলিতেও। টানা বৃষ্টিকে তাই না চাইতেও ভয় পান প্রত্যেক খেটে খাওয়া মানুষ। যদিও বৃষ্টি কমে আসার সাথে সাথে কমে আসে সড়কের পানিও, কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সহসাই যাচ্ছে না দুর্ভোগ। প্রতি বছরই বৃষ্টির মৌসুমে ঠিক এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নগরবাসীকে। দীর্ঘদিন পর পট পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশে এসব থেকে মুক্তি পাবে মানুষ, এমনটাই চাওয়া নগরবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। ভোলার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। এদিকে যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিচ্ছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট। বন্ধ আছে সব ধরনের নৌযান চলাচল। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর রাঙ্গাবালির চর মন্তাজ এলাকা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে ঝালকাঠি ও বরগুনায় বেড়েছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বরগুনার বড়ইতলা ফেরিঘাটের সড়ক। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। বান্দরবানে ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুয়া ফেরিঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
এই গভীর নির্মাণ চাপের প্রভাবে মানিকগঞ্জে কিন্তু কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি, কখনো ভারী বর্ষণ হচ্ছে। তবে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ঠিক যখন এখানে এসেছি পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট নোটে পদ্মা যমুনা উত্তাল থাকায় ও ঝড়ো হাওয়ার কারণে দুর্ঘটনা এড়ানোর জন্য গতকাল বিকাল 4টা থেকে এই নোটগুলোতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের মাত্রা কমে আসলেও মধ্যরাত থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করলেও এখনো বন্ধ রয়েছে সকল প্রকার লঞ্চ চলাচল। তবে জরুরি ভিত্তিতে কয়েকটি ফেরি পরিচালনা করলেও বেশিরভাগ ফেরি নিরাপদ স্থানে রাখা হয়েছে। লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে ঘাট এলাকা থেকে, মূল ঘাট এলাকা থেকে নিরাপদ স্থানে। বৈরী আবহাওয়ার কারণে ঘাট এলাকাগুলোতে উল্লেখযোগ্য যানবাহন না আসলেও ঘাট এলাকাতে ভোগান্তির পরিমাণ খুবই কম রয়েছে। 2-1টি যানবাহন ও যাত্রী অতি প্রয়োজন হলে তারা আসে এবং তা কিন্তু বিআইডব্লিউর পক্ষ থেকে পারাপারের চেষ্টা করা হচ্ছে। এখনো কিন্তু এই নদী অর্থাৎ পদ্মা এবং যমুনা উত্তাল রয়েছে। বেশিরভাগ স্থানেই আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ স্থানে যে ফেরিগুলোকে রাখার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও কিন্তু লঞ্চগুলোকে আমরা যে পল্টনে রয়েছি, এই পল্টনটা হচ্ছে লঞ্চ ঘাটের পল্টন। এই পল্টনেও কিন্তু সেই লঞ্চগুলো রাখা হয়নি, 3 কিলোমিটার দূরে রাখা হয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে বিআইডব্লিউটি এর সহযোগিতায় তারা কিন্তু সকল নৌযান বন্ধ ঘোষণা করলেও জরুরি ভিত্তিতে অর্থাৎ মধ্যরাত থেকে যারা এসে আটকা পড়েছে এবং যানবাহনগুলো আটকা রয়েছে, সতর্ক নিয়ে বড় যে ফেরিগুলো রয়েছে রোরো ফেরির 2-1টি করে ছাড়া হচ্ছে এবং সেটাও সীমিত আকারে সতর্ক নিয়ে যারা অতি সতর্ক নিয়ে অর্থাৎ যারা মাস্টার সুগান রয়েছে অভিজ্ঞ দীর্ঘদিনের তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু এইটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড বাতাস রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে বৈরী আবহাওয়ার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ফেরিঘাটে। 3 পার্বত্য জেলায় পাহাড়ের পাদদেশে বসবাস কয়েক লাখ মানুষের। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় তারা। বাসিন্দাদের বেশিরভাগই বসত ভিটা ছেড়ে যেতে নারাজ। তবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে চান অনেকেই। ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ের পাদদেশে বসবাস করেন কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টিতে এসব এলাকায় সৃষ্টি হয় পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকি জেনেও বিকল্প না থাকায় নিম্ন আয়ের মানুষের পাহাড়ি ভরসা। বিগত বছরগুলোতে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে একাধিক প্রাণহানি ঘটেছে। তারপরেও থামেনি পাহাড় কেটে পাদদেশে অপরিকল্পিতভাবে বসতঘর নির্মাণ। পরিকল্পিতভাবে চাষাবাদ করি, আমরা যদি নিয়ম মেনে ভৌত অবকাঠামো তৈরি করি এবং পাহাড়ের গায়ে লেগে থাকা পাথর যদি উত্তোলন না করা হয় এবং যদি নির্বিচারে বৃক্ষনোদন না করা হয়, তাহলে আসলে আমরা অনেকটাই এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে পারবো। প্রশাসনের নিষেধাজ্ঞা ও ঝুঁকি জেনেও নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। তবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে অনেকেই চান নিরাপদ স্থানে সরে যেতে। ঘর বাড়ি ভেঙে পড়ে আমরা অনেক কষ্টে এখানে অনেক বছর ধরে জীবনযাপন কাটাতেছি। আমাদের নিচে বাসাও ক্ষতি হয়েছে, আমাদের বাসাও ক্ষতি হয়েছে। এখন তো বর্ষার মৌসুম, এখন তো আরো ভয়। ওয়ালটা ধসে পড়ে তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। আমাদের কোনো জায়গা থাকতো তাহলে তো আমরা এখানে পাহাড়ে দেশে বসবাস করতাম না। বেশি হইলে আমরা আশ্রয় কেন্দ্রে যাই, বাঁচতে তো সবাই ইচ্ছা। পুনর্বাসন দিবে বলছিল, কিন্তু কেন দেয় নাই সরকার, সে সরকারই ভালো জানে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া সহ ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রশাসনের। ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি। কার্যক্রম গ্রহণ করে আমরা প্রয়োজনে
আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিব যে এদেরকে পুনর্বাসনের কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। পাহাড় ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগে আমাদের একটি মানুষও যাতে তাদের জীবন হানি না হয়, জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে। সরকারি তথ্য মতে বান্দরবানে গত 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 63 জন, আর রাঙামাটিতে 2017 সালে পাহাড় ধসে মৃত্যু হয় 120 জনের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে প্রতিবারের মতো এবারও যানজটমুক্ত ঈদ যাত্রার জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের সামনে আর 2টা দিন যদি যায় দেখবেন এখানে যানজট শুরু হয়ে যাবে। ঈদের সামনে নাকি আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। গতবারের নাই এবারও আমরা আশা করতেছি যে এই ধরনের বা আগের বার বা তার 1 বছর 2 বছর আগে যে ধরনের জ্যাম ছিল বা ইয়ে ছিল, এ ধরনের হওয়ার কোনো আশঙ্কাই নেই। কারণ লোকজন 2 লেন দিয়ে ঢাকামুখী গাড়ি যাতায়াত করবে এবং 2 লেন দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি যাতায়াত করবে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এইবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে আটকে আছে চামড়া রপ্তানির ভবিষ্যৎ। এটি পুরোপুরি চালু না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক সনদ, হচ্ছে না কাঙ্ক্ষিত রপ্তানি। পরিস্থিতি উত্তরণে কাজ চলছে বলে জানিয়েছে শোধনাগার কর্তৃপক্ষ। সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগের পরামর্শ বিশ্লেষকদের। আর আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে কর সুবিধা চেয়েছেন ট্যানারি মালিকরা। এসএম আরিফিনের রিপোর্ট। তৈরি পোশাকের পর সবচেয়ে সম্ভাবনাময় হলেও নানা জটিলতায় এগোতে পারছে না চামড়া খাত। গেল 5 বছরে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় ছিল গড়ে $12,23,00,000। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে এই আয় $10 কোটি, যা বছর ব্যবধানে 8% কম। ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। এটি পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ, বাধ্য হয়ে কম দামে রপ্তানি করছেন চামড়া। আমরা এলডব্লিউ সার্টিফিকেট ছাড়া বিশ্ব দরবারে টিকতে পারবো, বিজনেস করতে পারবো না। এবং চায়না কয়েকজন কাস্টমার আছে, 4-5 জন কাস্টমার হাতে গোনা, ওরাই সিন্ডিকেট করে মালা নিয়ে যাচ্ছে। প্রতি বছর লস দিতে দিতে আমাদের দেওয়ালে পেট হয়ে গেছে। সিইটিপির সবগুলো মেশিন সচল হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায় ইইউর তত্ত্বাবধানে বর্জ্য ব্যবস্থাপনার একটি রোডম্যাপ দ্রুত পাওয়া যাবে, সহজে মিলবে এলডব্লিউজি সনদ। তবে সংকট নিরসনে বেসরকারি অংশীদারিত্বের পরামর্শ বিশ্লেষকদের। ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ডিওয়াটারিং মেশিন আগে একটা চালু ছিল গত বছর, এখন এটা আমরা 9টা সম্পূর্ণই আমরা চালু করেছি। পাশাপাশি অ্যাডিশনাল ড্রাইভেটটা আমাদের এই 30 মের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এত বছর ধরে এই সার্ভিসটা ঠিক মতো দিতে পারিনি, এখনো কমপ্লেন রয়ে গেছে। তাহলে কেন আমরা ওখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারবো না? যদি ওখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা যদি একসাথে এসে এটাকে চালাতে পারেন, যে তারা ম্যানেজমেন্টে গেল, সরকারের ওখানে ইনভলভমেন্ট থাকলো, আমি মনে করি এটা খারাপ পদ্ধতি না। কাঙ্ক্ষিত রপ্তানি না হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে ভ্যাট কমানো ও চামড়া ক্রয় বিক্রয়ে উচ্ছে কর মওকুফ চান উদ্যোক্তারা। আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে এটা অল ইন অ্যাভারেজ ধরেন আপনার 35%-এর মতো, এবং সেটা কিন্তু আমাদের কস্টের সাথে অ্যাড হয়, এবং সেখানে আমরা কিন্তু আমাদের ইন্টারনাল একটা কম্পিটিশনের যেমন সম্মুখীন হচ্ছি, তেমনি আমরা বহির্বিশ্ব আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে চামড়া বিক্রি করতে পারছি না। বিটিএর তথ্য এলডব্লিউজি সনদ না থাকায়
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় 50 কোটি ডলার আয় হারাচ্ছে বাংলাদেশ। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র। এর ফলে LWD সনদপ্রাপ্ত হতে বাধাগ্রস্ত হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা, পাশাপাশি কমছে বৈদেশিক আয়। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। মুন্সিগঞ্জের মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে দ্বিতল সড়ক যান চলাচল উপযোগী করা হচ্ছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। চর সৈয়দপুর থেকে কাশীপুর অংশে ডিসেম্বরে গাড়ি চলতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 64% বেশি। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে মুন্সিগঞ্জ মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক নির্মাণ কাজ। পুরো প্রকল্পে 1488 গার্ডারের সবই নির্মাণ শেষ। আর ডেক স্ল্যাবের 273টি স্প্যানের মধ্যে 95টি স্প্যান সম্পন্ন এখন। বাকি ধাপের কাজ চলছে। চর সৈয়দপুর থেকে কাশীপুর অংশের দ্বিতল সড়কের র্যাম্প স্থাপন করে সড়কের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। পঞ্চবটি অংশ গার্ডার বসছে একের পর এক। ডেক স্ল্যাবের স্প্যান ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করে রাত দিন 3 শিফটে চলছে কাজ। ডেক স্ল্যাব হোক, পিয়ার কলাম হোক, অল স্ট্রাকচারেরই অ্যাজ পার ডিজাইন অনুযায়ী আমাদের CSC টিম, BBA টিম অ্যাট এ টাইমে চেক হয়। কন্টিনিউয়াসলি আমাদের এই কাজগুলো চলতেছে, বাট আমাদের বর্তমানে ডেক স্ল্যাবের কাজটা বেশি আমরা প্রোগ্রেস করতেছি বা এটার প্রতি আমরা সবাই ফোকাস করতেছি। দিনরাত 24 ঘন্টা 3টা শিফটিংয়ে কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমাদের কাজটা শেষ করতে। 2026 সালের জুনে আধুনিকায়ন কাজ সম্পন্ন করার আশা প্রকল্প পরিচালকের। আজকে পর্যন্ত এই প্রজেক্টের অগ্রগতি 65%। এখন চ্যালেঞ্জ না, যদি দৈবাত কোনো ঘটনা না ঘটে তাহলে ইনশাল্লাহ আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলব। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত 10.5 কিলোমিটার সড়কের আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি 64.20%। নারায়ণগঞ্জের ভোলাইল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুখালী সেতুর নির্মাণ কাজ। দুপাশের অবকাঠামো নির্মাণকালে কাজ বন্ধ করে দেন ঠিকাদার। বাধ্য হয়ে পাশের কাঠের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস LGEDর। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতু, পাশের কাঠের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। 2021 সালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ও করিমগঞ্জ উপজেলার বোলাই ইউনিয়নকে যুক্ত করতে রঘুখালী এলাকায় নরসুন্দা নদীর ওপর পাকা সেতু নির্মাণ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও দুপাশের অবকাঠামো নির্মাণকালে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। মানুষের পারাপারের জন্য পাশেই একটি কাঠের সাঁকো তৈরি করা হলেও তাও জরাজীর্ণ হয়ে পড়েছে। শীঘ্রই সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। এই ব্রিজটা এই ঠিকাদারে পাইছে পায়া এই পর্যন্ত কাজ করে ফেলায় তো গেছে গা। অনেক মানুষ ওই দিক দিয়ে যায়, কিন্তু যা তোর পথে দেখলাম ওইখানে প্রায় দুর্ঘটনা ঘটে। জনগণের জন্য অনেক কষ্টকর, মানে দেখেন গাড়ি নিয়ে চলতে পারি না। এই ব্রিজটা যদি সুসম্পন্ন করা হয় মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। LGED বলছে চুক্তির শর্ত না মানায় আগের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ইতিমধ্যেই কাজটা শুরু হয়েছে। আমরা আশা করতেছি যে আগামী ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ করে জনগণের জন্য খুলে দিতে পারব। LGEDর তথ্য মতে 40 মিটার দীর্ঘ রঘুখালী সেতু নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 2,33,93,000 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মাদারীপুরবাসীর প্রতিদিন ঘুম ভাঙে বিভিন্ন পণ্য প্রচারে ব্যবহার করা মাইকিং এর শব্দে। হাসপাতাল চত্বর, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানেই শব্দ দূষণে অতিষ্ঠ রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন কোম্পানির প্রচারণার মাইকিংয়ে উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি হ্রাসসহ হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতিও। নিয়ন্ত্রণে মাইকিংয়ের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানান তথ্য কর্মকর্তা। জেলা প্রশাসন বলছে আইন প্রয়োগের জন্য বিষয়টি নিয়ে এরই মধ্যে আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা সবখানেই হচ্ছে যত্রতত্র মাইকিং, উচ্চ শব্দে অতিষ্ঠ বাসিন্দারা, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। কোনোটি বিভিন্ন শপিং মলের ক্রেতাদের আকর্ষণীয় অফারের মাইকিং, কোনোটি আবার রাজনৈতিক বা সামাজিক সংগঠনের কর্মসূচির। মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সড়কগুলোতে এসব মাইকিং চলে ঘুরে ঘুরে। গ্রামের সাধারণ রোগীদের আকৃষ্ট করতে সপ্তাহ জুড়ে মাইকিং চলে অর্ধশতাধিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর। মানুষের কাছে মাইকের শব্দদূষণ যন্ত্রণাদায়ক। অতিরিক্ত শব্দ, উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট সহ মানব স্বাস্থ্যের নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। শব্দ দূষণের কারণে কি অনেক সময় হলো যে আমরা ভালো মতো পড়তে পারি না, ম্যামে কি বললো না বললো তা শুনতে পারি না। বিভিন্ন মেশিন, বিভিন্ন ধরনের মাইক, যেগুলো আপনার এগুলো তো অনেক শব্দ, অনেক আওয়াজ। হসপিটালের সামনে অ্যাভেলেবেল। আমার আম্মু অসুস্থ, সেও হার্টের রোগী, 2 বার স্ট্রোক করছে। কোনটা বলবো, অনেক ধরনের সমস্যা। এই ব্যাপারে নির্দিষ্ট মাত্রায় মাইকিং এর জন্য সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানায় জেলা তথ্য অফিস। একটা সময় আছে যে সময়টা মানুষের এই শব্দের কারণে ক্ষতি হইতে পারে, ওই সময়টা বাদ রেখে একটা নির্দিষ্ট টাইম যদি থাকে, ওই টাইম ফ্রেমে আমরা প্রচার কার্যক্রম করতে পারি। যদিও জেলা প্রশাসন বলছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর আলোকে নেওয়া হবে আইনি পদক্ষেপ। যখন তখন মাইকিং হওয়ার কারণে যেটা হয় যে শব্দ দূষণ হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে, তার স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, কোন কোন বিষয়গুলি তারা কতটুকু ডেসিবেলে সাউন্ড শব্দ করতে পারবে, এই বিষয় নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। নীরব ও আবাসিক এলাকায় দিনে 50 ও রাতে 40 ডেসিবল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকায় দিনে 75 ও রাতে 70 ডেসিবল মাত্রায় শব্দ করার নিয়ম রয়েছে। এই আইন অমান্য করলে 1 থেকে 6 মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধানও রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজবাড়ীতে বসত বাড়িতে গড়ে তোলা হয়েছে শিশু খাদ্য তৈরির কারখানা। অনুমোদনহীন এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জুস, আচার, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য, যা খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিশুরা। বিষয়টি জানলেও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশিকুর রহমানের রিপোর্ট। বসতবাড়ির শোয়ার ঘরেই শিশু খাদ্য তৈরির কারখানা। কাপড়ের রং ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জুস ও আচার সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মামুদপুর গ্রামের এ কারখানাটির মালিক গৌতম সেন আলমদিনা ফুড প্রোডাক্ট নামে গড়ে তুলেছেন অনুমোদনহীন ও ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানা। অবৈধভাবে কারখানা পরিচালনার কথা স্বীকারও করেন তিনি। আমি বৈধ মনে, আমি তো অবৈধই চালাচ্ছি, কারণ গরিব মানুষ, আমার বৈধ করার মতন সামর্থ্য নাই তো। পাংশা উপজেলার বস আইসক্রিম কারখানায় রং মিশিয়ে আইসক্রিম তৈরির ভিডিও ধারণ করতে গেলে তেরে আসেন কারখানার মালিক আব্দুর রাজ্জাক। বিএসটিআই এর অনুমোদন না নিয়েই তার কারখানায় স্যাঁতসেঁতে পরিবেশে নোংরা পানি দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিক্যাল আর গরুর দুধের পরিবর্তে ব্যবহার হচ্ছে নিম্নমানের গুঁড়ো দুধ। আকর্ষণীয় করতে মেশানো হয় কাপড়ের রং। শুধু এ দুটি নয়, রাজবাড়ীতে এমন অবৈধ আইসক্রিম কারখানার সংখ্যা অন্তত 20টি। বিএসটিআই অনুমোদন আছে কিনা আমি এটা কনফার্ম বলতে পারবো না, এটা জানি চাইবো। কাগজপত্র সবকিছু করা আছে, সঠিক আমি জানি না, দেখতে হবে। চিকিৎসকরা বলছেন ক্ষতিকর এসব রং ও রাসায়নিকের জন্য শিশুরা আক্রান্ত হতে পারে অ্যালার্জি, অ্যাজমা, ক্যান্সারের মতো জটিল রোগে। এগুলো খুবই ক্ষতিকর, এগুলো আসলে কোনো ধরনের পুষ্টিগুণ তো নেই, বরঞ্চ দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য বাচ্চাদের অনেক ক্ষতি করে থাকে। তবে বিষয়টি জানলেও নির্বিকার প্রশাসন, ব্যবস্থা নেয়ার দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা যদি এইরকম কোনো জায়গা পাই, একটা জায়গা আমরা দেখেছি, আমরা একটু খোঁজ খবর নিচ্ছি, আশা করি খুব দ্রুত আমরা হয়তো এখানে অভিযান পরিচালনা করা হবে। মালিক পক্ষের তথ্য মতে জেলায় এসব অবৈধ কারখানায় প্রতিদিন অন্তত 50,000 পিস আইসক্রিম তৈরি হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী শাখাওয়াত হোসেন। রাইসা, আপনাকে ধন্যবাদ। আন্দোলন, সংগ্রাম ও ক্রান্তিলগ্নে যারা পিছপা হয়নি তাদেরকে বিএনপিতে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি।
ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ৩১ দফা নিয়ে জনগণের পাশে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সদস্যপদ সংগ্রহ নবায়নের সময় আপনারা এমন সব সদস্য সংগ্রহ এবং নবায়ন করবেন যাদেরকে দেখলে মানুষের গর্বে বুক ভরে যায়। কোনো অবস্থাতেই এমন কাউকে সদস্য করবেন না যার জন্য মুখ লুকোতে হয় অথবা কেউ কথা বলার কোনো সুযোগ পায়। আমরা জানি আপনারা জাতীয়তাবাদী শক্তির পুরনো কর্মী, আপনারা জানেন কিভাবে সদস্য সংগ্রহ করতে হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও খতমে কোরআন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজীর দেউরির শহীদ জিয়া স্মৃতি জাদুঘরের সামনে এর আয়োজন করে মহানগর যুবদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা দূর করার একমাত্র পথ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। মানিকগঞ্জে চলছে বোরো ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে বর্তমান বাজার দরে ধান বিক্রি করলে লোকসানের আশঙ্কা কৃষকের। অবশ্য কৃষি বিভাগ বলছে, সরকারি গুদামে ধান বিক্রি করলে কৃষকের লোকসান হবে না। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সোনালী ফসল, আর তা কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মানিকগঞ্জে মাঠে মাঠে এখন বোরো ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। তবে কৃষকের দুশ্চিন্তার কারণ বাজার দর। চাষিরা বলছেন, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির জন্য ধানের উৎপাদন খরচ বেড়েছে। বর্তমানে বাজারে ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে প্রতিমণ ধান বিক্রি হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের। ধান আল্লাহ ফলন ভালো হয়েছে, কামলার দাম তো বেশি। এখন ধানের দাম যা, এটা কামলার দামও তাই। এখন ধান হাই স্ট্যান্ড গেলে ১৫০০ কি ১৬০০ পর্যন্ত, এর বেশি তো আর বেশি যাবে না। আমরা চলবো কিভাবে? ধানের দাম তো ভালো হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, সরকারি গুদামে ধান বিক্রি করলে কৃষকের লোকসান হবে না। এবছর মানিকগঞ্জ জেলায় কৃষকের কাছ থেকে ৩০৩৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে ৩৬ টাকা কেজি হিসাবে। ইতিমধ্যে কিছু কিছু কৃষক গোডাউনে ধান দেওয়া শুরু করেছে। আগামীতে ধানের বাজার দর একটু বৃদ্ধি পায়, তাহলে কৃষকরা তাদের উৎপাদন খরচ পুষিয়েও বেশ ভালো লাভবান করতে পারবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মানিকগঞ্জে ৪৮,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজপথে ইতালির বিরোধী দল। রাজধানী রোমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারকে আহ্বান জানান বিক্ষোভকারীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে ইতালির মানুষ। দেশটির সংসদের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পিডির ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল, আমেরিকা, ওয়েস্ট। বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যোগ দেন এই বিক্ষোভে। রাজধানী রোমের প্রাণকেন্দ্র সান্তা মারিয়া লিবেরাত্রিসে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলের নেতারা। আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, সারা পৃথিবী তাকে সেই স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে আমরা স্বাধীনতা দিতে চাই, প্যালেস্টাইনের ন্যায্যতা যেন ফেরত পায়। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারের ওপর জোর দাবি জানান আন্দোলনকারীরা। আহ্বান জানান ইসরায়েলি আগ্রাসন বন্ধে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগের। ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এর প্রতিবাদে ইতালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। এর আগে বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মিলান শহরেও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। আপিলের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বহাল থাকবে ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের রায়ে অবৈধ ঘোষণার একদিন পরই বৃহস্পতিবার এই ঘোষণা আসে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে শুল্ক নীতিতে তারা এক চুলও পিছু হটবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে জিতলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে। 3 বিচারকের রায়ে বলা হয় জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালত 10 দিনের সময় বেঁধে দিয়ে আমদানি শুল্ক কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউসকে, কিন্তু এর একদিন পরেই আপিল করে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করে আপিল আদালত, যদিও আদালত জানান এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন, প্রয়োজনে অন্য পথ খুঁজে নেয়ার কথা জানান। আদালতে এই লড়াইয়ে হোয়াইট হাউস জিতবে বলে মন্তব্য করেন প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। বিচারের নামে যেসব বিদ্রোহী বিচারক বাধা দিচ্ছেন তাদের মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য। তাদের দাবি ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি দেশের অর্থনীতিকে আঘাত করেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আদালতের সাময়িক সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য তাৎক্ষণিক জয় হলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। অবস্থান ব্যাখ্যা করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে 30 দিন সময় দিয়েছেন ট্রাম্প প্রশাসন। আপাতত স্থগিত রয়েছে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্ত। উচ্চ আদালতের শুনানির মুখে নিজেদের অবস্থান শিথিল করেছে হোয়াইট হাউস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশ অব ইন্টেন্টে জানানো হয় বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করা হবে। 5 পৃষ্ঠার ওই নোটিশে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার বাতিলের কারণ ব্যাখ্যা করা হয়, কিন্তু বৃহস্পতিবার আদালতে শুনানির আগে ট্রাম্প প্রশাসন জানায় তাৎক্ষণিক নয়, বরং নিজ অবস্থান ব্যাখ্যা করতে হার্ভার্ডকে দেয়া হচ্ছে 30 দিন সময়। এই নিষেধাজ্ঞা কার্যকরে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন বুরো। জানান স্থিতাবস্থা বজায় রাখতে হবে, অর্থাৎ হার্ভার্ড এখনই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বাধা পাবে না। জানান ভিসা কার্যক্রমে যাতে কোনো পরিবর্তন না আসে, দুই পক্ষ মিলে এমন সমঝোতায় পৌঁছাতে হবে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে আমি আজ এখানে এসেছি। আমার সহপাঠীদের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। তাদের অনেকেই বিদেশ থেকে এসেছে। তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা গ্রীষ্মের পরিকল্পনা সবকিছুই এখন ব্যাহত হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গেল 22 মে ঘোষণা দেন হার্ভার্ডকে ছাত্র ভিসা প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় পর্যাপ্তভাবে প্রশাসনের অনুরোধ মানেনি। রক্ষণশীলদের প্রতি পক্ষপাতিত্ব ও ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হার্ভার্ড। তাদের দাবি ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করছে। কাকুলি আখতার, সময় সংবাদ। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ট্রাম্প প্রশাসনের পদ থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণায় শুরু হয়েছে নানা আলোচনা। বিগ বিউটিফুল বিল নিয়ে কড়া সমালোচনার মধ্যে তার পদত্যাগের কারণ হিসেবে নীতিগত মতপার্থক্য, আইনগত সীমাবদ্ধতা সহ বিভিন্ন বিষয় সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সরকারের সিদ্ধান্তে দুইজনের মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছেন ইলন মাস্ক। ট্রাম্পের বিশেষ প্রকল্প ডিওজিইর নেতৃত্বে থাকা ইলন মাস্ক তার পদের সময়সীমা শেষ হওয়ার আগেই ঘোষণা দিয়েছেন পদত্যাগের। আলোচিত এই পদত্যাগে ইলন মাস্কের সরে দাঁড়ানোর ঘোষণায় তোড়পাড় মার্কিন রাজনীতি। বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। ইলন মাস্কের পদত্যাগের অন্যতম প্রধান কারণ হিসেবে আইনগত সীমাবদ্ধতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বছরের সর্বোচ্চ 130 দিন কাজ করার অনুমতি পেতেন মাস্ক। তবে অভিবাসন সংক্রান্ত বিগ বিউটিফুল বিল নিয়ে শুরু হয় বিতর্ক। এই বিলের অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাবের সরাসরি সমালোচনা করেন মাস্ক। বলেন, একটি বিল বড় হতে পারে, সুন্দরও হতে পারে, কিন্তু একসাথে দুটো নয়। ইলন মাস্কের এই নীতিগত মতপার্থক্য নিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে শুরু হয় দ্বন্দ্ব। এছাড়া ফেডারাল আমলাতন্ত্রের জটিলতার কারণে সংস্কার কার্যক্রমে হতাশ হন ইলন মাস্ক। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, এই অভিজ্ঞতা তার ধারণার চেয়েও অনেক কঠিন ছিল। এদিকে ডিওজিই এর প্রাথমিকভাবে $2 ট্রিলিয়ন সাশ্রয়ের লক্ষ্য থাকলেও তা কমে দাঁড়ায় মাত্র 150 বিলিয়নে। সংস্থাটি $175 বিলিয়ন সাশ্রয়ের দাবি করলেও বাস্তবে তা প্রত্যাশার তুলনায় ছিল অনেক কম। 12% কর্মী
কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিপরীতে মাত্র 1 লাখ কর্মী ছাঁটাই করা সম্ভব হয়। এতে ইলন মাস্কের প্রতিশ্রুত বড় ধরনের পরিবর্তন অর্জন করা সম্ভব হয়নি বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার কারণে মাস্কের ব্যবসায়িক ভাবমূর্তিতেও শুরু হয় টানাপোড়েন, যে কারণে মাস্ক আবার ফিরে যাচ্ছেন নিজের মূল ব্যবসার দিকে। রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে লাভ কমতে থাকা টেসলার দিকে মনোনিবেশ করবেন তিনি। সম্প্রতি তার বক্তব্যে সেই ইঙ্গিতও পাওয়া যায়। টেসলার এক অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, আগামী মাস থেকে টেসলার জন্য তার অনেকটা সময় বরাদ্দ করবেন। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। অপারেশন সিঁদুর নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখায় মোদির সমালোচনা করে মমতা বলেন, এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই। এর আগে আলিপুরদুয়ারে রাজনৈতিক সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন মোদি। মুখ্যমন্ত্রী মমতা সাধারণ মানুষের আস্থা হারাচ্ছেন বলেও দাবি করেন। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে গ্যাস ব্যবস্থার সরকারি প্রকল্পের উদ্বোধনের পর রাজনৈতিক সভায় বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গ সরকারের নানা রকম দুর্নীতি নিয়ে অভিযোগ করে বলেন, বিভিন্ন সংকটে আচ্ছন্ন হয়ে পড়েছে রাজ্যটি। এর কারণে মানুষের আস্থাও হারাচ্ছেন মমতা। सभी दल के नेता आए, हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। মোদির এমন অভিযোগের পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে আক্রমণ করে মমতা বলেন, অপারেশন সিঁদুর নামটি রাজনৈতিক ফয়দা হাসিলের জন্যই দেয়া হয়েছিল। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে, বিরোধী দলে, বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা করার কথা ছিল সিকিমে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভা করেন তিনি। শুক্রবার বিহারে সভা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উন্মুক্ত স্থানে পশু কোরবানির সুযোগ না থাকায় নিয়ম মেনে ফার্মে পছন্দের পশু দেখতে যাচ্ছেন অনেকে। কেউ কেউ অনলাইনে অর্ডার করছেন পছন্দের পশু। কানাডা থেকে আবু হানিফ শুভর রিপোর্ট। কানাডায় দেশের মতো গরুর হাট না থাকলেও টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, সাসকাটুন সহ বড় শহরের প্রবাসী বাংলাদেশিরা কুরবানির জন্য গরু ছাগলের ফার্মে ভিড় করতে শুরু করছেন। কেউ কেউ পরিবার সহ ফার্মে গিয়ে পশু পছন্দ করছেন। অনেকেই অনলাইনে অর্ডার দিয়েছেন পছন্দের পশু। পরিবারকে মিস করছি ঈদের সময়, অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু প্রবাস জীবনেও তো বন্ধু বান্ধব আছে। আমরা চেষ্টা করি সবাই পরিবারের মতো ঈদটাকে উদযাপন করার জন্য। দেশে কুরবানি দেই, দেশে আমার যেহেতু পরিবার থাকে, পরিবারের সদস্যরা আছে, সবসময় আমার এই জন্যই এখান থেকে চয়েস থাকলেও আমি এখানে দেই না। অনেক ফার্মে পশু কেনা গেলেও কোরবানি করার সুযোগ নেই। এক্ষেত্রে ফার্ম থেকে পশু কিনে কোরবানির জন্য নির্ধারিত স্লটার হাউসে যেতে হয়। ফার্মগুলো মূল শহর থেকে বেশ দূরে হওয়ায় অনেকে মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে কোরবানির অর্ডার করেন। ফার্মের একটি গরুর দাম 4000 কানাডিয়ান ডলারের মতো, যেটির ওজন 1000 থেকে 1200 পাউন্ড। ফার্মে একটি খাসি বা ভেড়ার দাম পড়ছে 600 থেকে 700 ডলার, যার ওজন 80 থেকে 100 পাউন্ড। এছাড়া দোকান থেকে একটি খাসি বা ভেড়ার দাম পড়ে 500 থেকে 600 ডলারের মতো। মাংস ভাগাভাগি ও বিলানোর সুযোগ না থাকায় অনেকে সমপরিমাণ অর্থ বিভিন্ন মুসলিম চ্যারিটিতে দান করেন। কেউ আবার গরিবদের বিলিয়ে দিতে দেশে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন। আমরা প্রত্যেক বছরই কোরবানি নেই, বিশেষ করে বাঙালি কিছু বিদেশি লোকও থাকে। 30-35টা গরু প্রতি বছরই হয় এখন বর্তমানে আছে। আমাদের ফার্মে অনেক লোক দেখতে চায় না, কারণ ওইখানে কোনো মানে ওদের ডাক্তারের কোনো ব্যবস্থা নাই। কানাডায় পশু কুরবানির পর মাংস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। নিয়ম অনুযায়ী জবাই করা পশু কয়েকদিন হিমাগারে ঝুলিয়ে রাখতে হয়, তাই মাংস পেতে 2 থেকে 5 দিন লেগে যায়।
বাংলাদেশে ঈদ মানে হাটের গরু, আত্মীয়দের ভিড় আর উৎসবের উচ্ছ্বাস। প্রবাসে এই পরিবেশটা না থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রবাসীরা। সবার লক্ষ্য একটাই, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। চলতি বছর মে মাস শেষ হলেও ইতালি থেকে বিদায় হয়নি শীত। ফলে ভেনিস সহ বিভিন্ন জায়গায় এখনও দেখা মিলছে না পর্যটকের, নেই কর্মচাঞ্চল্য। এতে লোকসানের মুখে স্থানীয় সহ প্রবাসী ব্যবসায়ীরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পশ্চিম ইউরোপের ইতিহাস সমৃদ্ধ ইতালি একটি শীতপ্রধান দেশ। তবে এপ্রিল মাস থেকে বাতাসে বসন্তের হাওয়া বইতে শুরু করে। মে মাসে স্বাভাবিক তাপমাত্রার গড় 15 থেকে 28 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। সুন্দর আবহাওয়া উপভোগ করতে লাখ লাখ দেশি বিদেশি পর্যটক ইতালিতে ঘুরতে যান। তবে এবছর মে মাসের শেষ সপ্তাহেও বিদায় নেয়নি শীত। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা নেমে আসে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এতে করে ইতালির পর্যটন নির্ভর শহর ভেনিস, ফ্লোরেন্স, রোম, মিলান, নেপোলি ও অসংখ্য সমুদ্র সৈকতে নেই পর্যটকের আনাগোনা। কাঙ্ক্ষিত পর্যটক না থাকায় ক্ষতির মুখে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এই শীতের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের অনেক ভাইয়েরা ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি নিয়ে যথেষ্ট সমস্যা ফিল করতেছি। টুরিস্টও কম আসতেছে। আমরা যারা ব্যবসায়ী আছি ভেনিসে অথবা বিশেষ করে বিচে অনেক টুরিস্ট কম আসতেছে। এরকম অবস্থায় ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটন শিল্পে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইতালি। দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এসব ব্যবসায় জড়িত। হাজার হাজার মটেল, হোটেল, রেস্টুরেন্ট ও উপহার সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশি। সময় সংবাদ, ইতালি। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন এতে প্রকৃত শিক্ষার্থীরা বাধার মুখে পড়বেন। আবার কেউ ব্রিটিশ সরকারের এই উদ্যোগকে সমর্থনও জানাচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। প্রতি বছরে বাংলাদেশ সহ নানা দেশের হাজার হাজার শিক্ষার্থী ছুটে আসেন যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার কিংবা এডিনবরার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে। তবে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিমালা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও সংশয়ের কালো মেঘ। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ রাজস্ব আয় হচ্ছে, তেমনি তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আগমনও বাড়ছে। এতে চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান খাত। অভিবাসন ব্যবস্থায় চাপ কমানো ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় শিক্ষার্থী ভিসা নীতিতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। সবকিছুই বাড়ানো, তার সাথে হচ্ছে এখন 18 মাসের PSW, তো সবকিছু মিলে এটা অতটা অ্যাট্রাকটিভ লাগে না। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ভর্তি সহায়ক প্রতিষ্ঠানগুলো বলছে নতুন নীতির কারণে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সংখ্যা কমবে, একই সঙ্গে বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ। অন্যদিকে প্রকৃত শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ থেকে যেন বঞ্চিত না হন সেই বিষয়কেও নজরে রাখার আহ্বান জানান তারা। স্টুডেন্টকে আনার ক্ষেত্রে আমরা এবং আমাদের ইউনিভার্সিটি পার্টনার যেভাবে পরিশ্রম করতেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, it will be a huge challenge for us to encourage international students to come to the UK university for their study. ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে যেভাবে প্রিপেয়ার করা হয়, তারা প্রপার এডুকেশন করে ডিগ্রি নিয়ে যে স্টুডেন্টগুলো এখান থেকে বের হবে, আমি মনে করি তাদের মেন স্ট্রিম জবে ঢোকাটা তাদের জন্য অনেক ইজি। যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বিদেশি শিক্ষার্থীদের জন্য দিন দিন কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি। টিউশন ফি বৃদ্ধি, চাকরির শর্ত কঠিন, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের উপর বাড়ছে চাপ। একই সাথে হুমকিতে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ভারসাম্য। একসময়ে শিক্ষার্থীদের জন্য পছন্দের শীর্ষে থাকা ব্রিটেন দিন দিন তার জোলও সারাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের আমবার্গ ইউনিভার্সিটিতে পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি দিবস। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ সহ 27 দেশের ছাত্রছাত্রীরা অংশ নেন। তুলে ধরেন নিজ নিজ দেশের ঐতিহ্য, সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানা দিক। দিবসটি উপলক্ষে ছিল নানা আয়োজন। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের নাচ গান। এমন আয়োজনে সামনের দিনগুলোতে দেশের সুনাম আরও বাড়বে এমন প্রত্যাশা প্রবাসী ছাত্রছাত্রীদের।
দিনভর নাটকের পর অবশেষে শেষ হলো ফারুক আহমেদের বিসিবি অধ্যায়। ৮ পরিচালকের অনাস্থা প্রস্তাবের উপর ভিত্তি করে বোর্ড প্রেসিডেন্টের পদ হারালেন তিনি। সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ। বুধবার রাত থেকেই গুঞ্জন ছিল বিসিবির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন ফারুক আহমেদ। কারণ হিসেবে জানা যায়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গুড বুক থেকে নাম কাটা গেছে ফারুকের। তবে বৃহস্পতিবার সকালে ফারুক আহমেদ জানান, কারণ না জেনে পদত্যাগ করবেন না তিনি। তখন ফারুককে সরানোর শেষ উপায় হিসেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের 8 পরিচালক। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই ফারুক আহমেদকে দেয়া নিজেদের মনোনয়ন বাতিল করল এনএসসি। নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার বিকেল নাগাদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বোর্ডের বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সবকিছু ঠিক থাকলে আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। জানা গেছে কেবল 3 মাসের জন্য এই দায়িত্ব নিতে চান তিনি। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে অনেক চ্যালেঞ্জ থাকবে বুলবুলের। বোর্ডে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা ও তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা সহ বেশ কিছু কাজ করতে চান সাবেক অধিনায়ক। বিসিবির কোনো অফার কখনো পাইনি। ক্রিকেট বোর্ডে কাজ করতে বহুবারই আগ্রহ দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু নাজমুল হাসান পাপনের চক্ষুশূল হওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সব মানদণ্ডে যোগ্য হয়েও ওই বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন না। গুঞ্জন আছে, বিভিন্নভাবে নালিশ করে আইসিসিতে চাকরি করা বুলবুলকে শায়েস্তার চেষ্টাও করা হয়েছিল। তবে এবার উল্টে গেছে পাশার দান। যেখানে ছিলেন উপেক্ষিত, সময়ের পরিক্রমায় সেই বিসিবিরই মেইন চেয়ারে বসার অপেক্ষায় বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তার চাকরির মেয়াদ শেষ হবে জুনে। এরপর নাকি 3 মাসের জন্য বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী বুলবুল। 18 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। লেভেল 3 কোচিং ডিগ্রি কমপ্লিট করেছেন, বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন, কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। প্রোফাইল আর ক্লিন ইমেজের জন্যই তার ব্যাপারে দ্বিমত নেই তেমন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে বুলবুলের সামনে। আপাতত কিছু টার্গেটও নাকি সেট করেছেন তিনি। প্রথমত, ক্রিকেট বোর্ডে আনতে চান আর্থিক স্বচ্ছতা। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে উদ্যোগী হবেন। ক্রিকেটারদের জন্য ডেটাবেস সহ রয়েছে আরও কিছু পরিকল্পনা। এদিকে বুলবুলকে ঘিরে একটা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাউন্সিলর না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বিসিবি প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতার কথা বলছেন অনেকে। এমনকি সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কাও করা হচ্ছে। তবে জানা গেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সব ধরনের গ্রিন সিগন্যাল নিয়েই বাংলাদেশে এসেছেন বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে থাকা না থাকার আলোচনার মধ্যেই আরও গুরুতর অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন সদস্যরা। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও ব্যবস্থাপনা এবং অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও প্রমাণ পেয়েছে কমিটি। প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্যের কারণে এ সমস্যাগুলো তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে সহকারী পরিচালক সাজিয়া আফরিনের কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এবং তর্কযোগ্যভাবে মর্যাদাপূর্ণ একটা আসর। যদিও টুর্নামেন্টটার প্রথম আসর থেকেই নানা বিতর্ক এর নিত্য সঙ্গী। ফিক্সিং এর কালো রং গায়ে লেগেছে এই টুর্নামেন্টের শিশুকালেই। আর ক্রিকেটারদের প্রতিশ্রুত অর্থ না দেয়া তো সাধারণ ঘটনা বিপিএল এর জন্য। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর সবাই ভেবেছিল পরিস্থিতি বদলে যাবে। নতুন প্রেসিডেন্ট, বোর্ড কর্তারা মিলে নতুন এক বিপিএল উপহার দেবেন সমর্থকদের। শুরুটাও হয়েছিল সেভাবে, কিন্তু কদিন যেতে না যেতেই আবারও সেই পুরানো গল্প। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে গলদ প্রকাশিত হলো ঢাকা পর্বের মাঝেই। জানা গেল বিসিবির কাছে গ্যারান্টি মানি না দিয়েই দল পেয়ে গেছে চিটাগং এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরে এরা দুজনই ঝামেলা করলো ক্রিকেটারদের সঙ্গে, ব্যর্থ হলো প্রতিশ্রুত অর্থ দিতে। হোটেল বিল দিতেও নানা ঝামেলা করলো রাজশাহী। দেশ বিদেশে সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলো সেসব নেতিবাচক খবর। শুরু হলো সমালোচনার ঝড়। বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিনের নেতৃত্বে 3 সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে মন্ত্রণালয়। দায়িত্ব দেয়া হয় পেছনের খবর তদন্তের।
অবশেষে সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এনএসসিতে। সেখানে বিপিএল এর সমস্ত অনিয়ম এবং অব্যবস্থাপনার সিংহভাগ দায় দেওয়া হয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। এই প্রতিবেদন তৈরির আগে কমিটি কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি, রাজশাহীর ক্রিকেটার তাসকিন আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে। প্রতিবেদনে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে দুর্বল এবং অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন বলে অভিযোগ আনা হয়েছে। পরে মন্তব্য এবং সুপারিশের ক্ষেত্রে এই পুরো মিসম্যানেজমেন্টের দায় দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তদন্ত কমিটির সদস্যদের দাবি, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক আহমেদ। দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা না থাকার পরও তাদের হাতে দেশের ক্রিকেটকে তুলে দেওয়ার অভিযোগও করেছেন তারা। এমনকি ই টিকিট অ্যাপস তৈরির টেন্ডারের ক্ষেত্রেও নিয়ম মানেননি ফারুক আহমেদ, এই মর্মে প্রতিবেদন দিয়েছে ক্রীড়া পরিষদের 3 কর্তা। একদিকে পরিচালকদের অনাস্থা প্রস্তাব এবং আরেকদিকে ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদন। এবার বিসিবির সর্বোচ্চ পদে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল ফারুক আহমেদের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সিরিজ বাঁচানোর ম্যাচে আজ দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল সূত্রে নিজেদের মাঝে আরও বোঝাপড়া বাড়ানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। 2-1 সিরিজের পারফরমেন্স দেখেই অধিনায়ক লিটনকে বাদ দেওয়ার পক্ষে নন তিনি। মাঠে তাসকিনের অভাব দলকে ভুগাচ্ছে বলেও মনে করেন বাশার। তবে সবাই সেরাটা দিতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান তিনি। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। আরব আমিরাতের দুঃসহ স্মৃতি ফিরে এসেছে লাহোরেও। টি-20তে গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আগে কোনো জয় ছিল না টাইগারদের। পরিসংখ্যান বদলে দেওয়ার মিশনে প্রথম ম্যাচে 37 রানে হোঁচট খেয়েছে লিটন দাসের দল। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগাররা। অধিনায়ক লিটন ও জাকের ছাড়া কারো ব্যাটেই রান আসেনি। পিএসএল এ খেলা রিশাদ, শরীফুল, হাসান মাহমুদ, মেহেদি হাসান পাকিস্তানের ব্যাটারদের সামনে নিজেদের শুধু খুঁজেই ফিরেছেন। অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারানোর পর আরও একটা টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় লিটনের দল। হাসান আলীদের বিপক্ষে জিততে চাইলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আগের ম্যাচের ভুল শুধরে সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ তার। দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে কিন্তু আমরা জিতেছি এই রিসেন্ট পাস্ট। বাট এখন আমরা নন অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলার জন্য সময়ও কিন্তু অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না। নিজেদের আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আর আমরা ঠিক আমাদের যেই পারফরমেন্স সেটা আমরা করতে পারছি না। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। 2-1 সিরিজের ভরাডুবি দেখে এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন বাশার, বরং তাকে আরও সময় দিতে চান তিনি। যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দুই সিরিজ দিয়ে জাজ করে ফেলি তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলাদেশ শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপরে আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। বাট এই মুহূর্তে আই থিঙ্ক হি নিড সাম স্পেস। তাকে আমাদের স্পেস এবং সমর্থন দেওয়া উচিত। সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে 16টি ম্যাচ জিতেছে মেন ইন গ্রিন। বাংলাদেশের জয় আছে 3 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান তাসকিন আহমেদ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠায় এখন সব ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত বলে জানান তিনি। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ফাইনালে এসে এসব কথা বলেন টাইগার পেসার। যদিও বৃষ্টির কারণে এদিন মাঠে গড়ায়নি খেলা। পরে বাইলজ অনুযায়ী টসে বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। দিনটা ছিল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের শিরোপা নিষ্পত্তির। খেলা দেখার অপেক্ষায় ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদও। তবে মাঠে গড়ায়নি একটি বলও। তবুও চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল। আর এত কাছে এসেও আক্ষেপ সঙ্গী বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের। যদিও ম্যাচ খেলতে না পারলেও তাসকিনকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ হয় খুদে ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে ইনজুরিতে জাতীয় দলের বাইরে তাসকিন। এখন সেরে উঠেছেন অনেকটাই। খুব শিগগিরই ফিরবেন মাঠে, নিজেকে প্রস্তুত রাখছেন সব ফরম্যাটের জন্যই। আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে, ওই অনুযায়ী কাজ করছি।
ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করছি, রিহ্যাব করছি, তো ইমপ্রুভ তো হচ্ছে, আশাবাদী। ফাস্ট বলার মানে ইনজুরি, এটা পার্ট অফ লাইফ। আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইনজুরি হয়েছিল, সবাই এরকম ওয়ারিড হয়েছিল, ইভেন আমি নিজেও, যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো কিনা, এটা করতে পারবো কিনা। আমি আমার বোলিংটা অনেক এনজয় করি, সেই ফরম্যাটই হোক, আমি ক্রিকেট খেলতে চাই। এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা খেলেছেন তাসকিন নিজেও। এদিন ফাইনাল দেখতে না পারায় আক্ষেপ তার কণ্ঠেও। যদিও ম্যাচ না হলেও টাইগার পেসার তরুণদের দিয়েছেন নানা পরামর্শ। স্কুল ক্রিকেটটা আসলে আমরাও খেলেছি ছোটবেলায়, এটা আসলে একটা অনেক আবেগের জায়গা। যদিও ভেরি আনফর্চুনেট আজকে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটা হলো না। আমাদের প্র্যাকটিস শেষ করে আমি আসছিলাম যে ফাইনাল ম্যাচটা উপভোগ করব, কিন্তু আমি শিওর ওরা একটু হলেও আপসেট, বাট আপসেট হওয়ার কিছু নেই। ওদেরকে এটাই বললাম যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং কীভাবে ডিসিপ্লিন বা ডেডিকেশন নিয়ে উপরে যেতে হয়। ওদের আসলে এখনই সময় যে এই জার্নিটা এনজয় করে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে যাওয়া। বৃষ্টির কারণে টসেই নির্ধারণ হয় শিরোপা, কিন্তু এদিন যে বৃষ্টি হবে সে শঙ্কা তো ছিল আগে থেকেই। তবুও কেন পেছানো হয়নি ম্যাচ, তা নিয়ে ওঠে প্রশ্ন। বাইলসটা আমাদেরকে ফলো করতে হয়েছে। আপনি যেটা বলেছেন যে মাঝখানে পরিবর্তন করা, আসলে এটা আমাদের দরকার হয়নি পুরো টুর্নামেন্টেই। ব্যাকইয়ার্ডে থেকে কোনো কিছু বিবেচনা করার সুযোগ ছিল না। আপনি এখানে হয়তো রেজাল্ট হবে। জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ের বাধা টপকে ফাইনালে এসেছে এই দু দল। ম্যাচ খেলতে পারলে স্বপ্নটা আরও বড় হতো এই ক্ষুদে ক্রিকেটারদের। তবে বিসিবি দিয়েছে বাইলসের দোহাই, যদিও এক রাতে বাইলস পরিবর্তনের নজির কম নয় দেশের ক্রিকেটে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল সবুজ বাহিনী। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে হামজা সমিতদের জন্য অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে, যেখানে প্রতিপক্ষ হতে পারে ইউরোপের কোনো দল। এছাড়া 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া লিগের পরবর্তী মৌসুম। ক্লাবগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশনেও বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে পেশাদার লীগ কমিটি। 10 জুন বহুলকাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে হোম অভিষেক হতে পারে হামজা, সমিত ও ফাহমেদুলের। আর 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ ছাড়াও বিভিন্ন এজেন্ডা নিয়ে বৃষ্টি ভেজা দিনে ফেডারেশন ভবনে হয়েছে 3 সভা। পেশাদার লীগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ছাড়াও সভা করেছে বাফুফের নির্বাহী কমিটি। সিঙ্গাপুর ম্যাচের 10 দিন আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করবেন ফুটবলাররা। এছাড়া সেপ্টেম্বর উইন্ডোতে হামজাদের প্রতিপক্ষ নিয়েও হয়েছে আলোচনা। পহেলা হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। এদিকে লীগ কমিটির বৈঠক থেকে এসেছে গুরুত্বপূর্ণ বেশ কটি সিদ্ধান্ত। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া লিগের পরবর্তী মৌসুম। ক্লাবগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়েও এসেছে বিধিনিষেধ। সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন লোকাল খেলোয়াড় হিসেবে। প্লেয়ার রেজিস্ট্রেশন 35 জন থাকবে, তার মধ্যে 5 জন থাকবে আমরা এজ লিমিট করে দিয়েছি, যাদের জন্ম 1 জুন 2006 থেকে 31 মে 2009, অর্থাৎ আন্ডার 20 5 জন প্লেয়ারকে 35 জনের মধ্যে রাখতে হবে, যার মধ্যে একজনকে অবশ্যই 11-এ খেলাতে হবে। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি, আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি প্লেয়ার আরেক বিদেশি খেলতে পারবে। সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের জন্য এসেছে নতুন নিয়ম। ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন ইসি কমিটি ও বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা থাকতে পারবেন না ডাগ আউটে। বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের কেউ এবার ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। গোলকিপিং কোচ হিসেবে আবারও লাল সবুজদের সঙ্গে যুক্ত হয়েছেন মিগেল। শনিবার জাতীয় স্টেডিয়াম ঢাকায় শুরু হবে জাতীয় দলের অনুশীলন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে সি গ্রুপে জায়গা পেল বাংলাদেশ দল। সি গ্রুপে লাল সবুজের 3 প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ড্র। 44টি দল 11টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের জন্য লড়বে। 11 গ্রুপ চ্যাম্পিয়ন এবং 11টি রানার্স আপ দলের মধ্যে সেরা 4টি দল পাবে 2026-এর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ।
1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে বাছাই শেষ হবে 9 সেপ্টেম্বরে। সি গ্রুপের আয়োজক ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ 3 সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। এরপর 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে যুবারা। এই গ্রুপের 4 দলের মধ্যে ভিয়েতনাম ও ইয়েমেনের মূল পর্বে খেলার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুর ও বাংলাদেশ কখনো পার হতে পারেনি বাছাইয়ের বৈতরণী। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে পালিত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজন করা হয় পিস কিপার রান 2025। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরের আড়মোড়া ভাঙেনি তখনও, এর মধ্যেই রাজধানীর পুরাতন বিমানবন্দরে হাজির সশস্ত্র বাহিনীর সদস্যরা। জাতিসংঘের শান্তিরক্ষী দিবস পালন করতেই একত্রিত হন 3 সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যরা। দিনের শুরুতে শান্তিরক্ষীদের সম্মানে পিসকিপার রানের আয়োজন করা হয়, যা পুরাতন বিমানবন্দর থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয়। শোভাযাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। অন্তর্বর্তীকালীন সরকার শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। The present interim government remains steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. ঢাকার বাইরেও পালিত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এছাড়া সিলেটে 17 পদাতিক ডিভিশনের উদ্যোগে দিবসটি উদযাপন করে সেনাবাহিনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও পুরনো ডেরায় ফিরতে যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও লেস্টার সিটিতে ফিরবেন ইপিএল তারকা। চলতি মৌসুমের শেষটা একেবারেই রাঙাতে পারলেন না ইংলিশ মিডফিল্ডার। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে যোগ দিলেও ইপিএলে দলে ফিরিয়ে আনতে পারেনি হামজা। এদিকে চলতি মৌসুমের বাজে পারফরমেন্সের কারণে শেফিল্ডও নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডের সঙ্গে এবার শেষ হওয়ায় এবার মেয়াদ শেষ হয়, এবার আবারও লেস্টারে ফিরে যেতে হবে হামজাকে। শেফিল্ডকে ইপিএলে তুলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট করেছেন হামজা চৌধুরী। শুভমান গিলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেয়া নিয়ে অসন্তুষ্ট দলের সিনিয়র ক্রিকেটাররা। গিলকে নয়, নিজেকেই সাদা পোশাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার রবীন্দ্র জাদেজা। টেস্ট দলে ক্যাপ্টেন্সি করার ইচ্ছার কথা স্পষ্ট করেই জানিয়ে রাখলেন এই ভারতীয় অলরাউন্ডার। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যতদিন সব ফরম্যাটে খেলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করতে হয়নি ভারত ক্রিকেট বোর্ডকে। তবে একাধিক ফরম্যাট থেকে এই 2 সিনিয়র অবসর নেয়ায় তৈরি হয়েছে শূন্যতা। অভাবটা বেশি অনুভূত হচ্ছে টেস্টে। শুভমান গিলকে ইংল্যান্ড সফরের জন্য দেয়া হয়েছে দায়িত্ব। এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। তবে 25 বছর বয়সী ক্রিকেটারকে টেস্ট টিমের ক্যাপ্টেন্সির মতো গুরুদায়িত্ব দেয়া নিয়ে দলের মধ্যেই রয়েছে অসন্তোষ। এই সিদ্ধান্ত পছন্দ করেন না সিনিয়র ক্রিকেটাররা। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কথায় সে ইঙ্গিত স্পষ্ট। ক্যাপ্টেন্সি এমন একটা বিষয় যা সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করা যায়। তবে আমি মনে করি একজন অভিজ্ঞ ক্রিকেটার গেমের পালস ভালোভাবে বুঝতে পারে। কোহলি, রোহিত, অশ্বিনের রিটায়ারমেন্টে এই মুহূর্তে ইন্ডিয়া টেস্ট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জাদেজাই খেলেছেন 80টি টেস্ট। অধিনায়কত্বের আলোচনায় থাকা লোকেশ রাহুল 58টি এবং জসপ্রীত বুমরা খেলেছেন 45 টেস্ট। সব মিলিয়ে নিজেকেই যোগ্য মনে করেন জাদেজা। এলিট ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন এদিন। একটাই বাকি আছে, টেস্ট ক্যাপ্টেন্সি। প্রায় সবকিছু অর্জন করেছি। টেস্ট দলের অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন পূরণ হলেই হয়। তবে টেস্টে ক্যাপ্টেন্সি পাওয়ার ইচ্ছার কথা জাদেজা জানালেও বোর্ড তার সেই ইচ্ছা পূরণে কতটা অগ্রসর হবে তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়। ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে প্রধান উপদেষ্টা। 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই।
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট। মত বিশ্লেষকদের, দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদের শঙ্কা, ফের প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি, লিভ টু আপিল নিষ্পত্তি। রায়ের কপির অপেক্ষায় সিইসি, দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এবং টানা বর্ষণে জলাবদ্ধতা, যানজটে নাকাল রাজধানীবাসী। প্রতি বর্ষায় সীমাহীন দুর্ভোগ নিয়ে হতাশা, 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।